আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স পিপ কোর্স। আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ভেক্টরের এমসিকিউ সলভ করাবো। গতদিন আমরা ভেক্টর এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, সো আজকে আমরা ভেক্টর এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা এমসিকিউ করার আগে বইয়ে যে থিওরি আছে বা কনসেপ্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আর কি। সো তোমরা যারা লাইভে আসা শুরু করেছো, আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমরা একটু অপেক্ষা করি সবাই আসার জন্য। সবাই আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, সো ফিজিক্স পিপ কোর্স এটা হচ্ছে একটা 4 মাসের ফ্রি কোর্স, যেখানে 4 মাসে তোমাদের ফুল ফিজিক্স বইয়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করা হবে এবং এমসিকিউ সলভ করানো হবে। সেটা একটা কনসেপ্ট প্লাস এমসিকিউ ফুল বুক ফ্রি কোর্স, যেটা 4 মাস ধরে চলবে, শনিবার, সোমবার এবং বুধবার রাত 8টায়। সো তোমরা নিয়মিত কোর্সটি করবে এবং হচ্ছে যা যা পড়াবো তা নোট করবে, নোটগুলো শেয়ার করবে, তোমাদের ফ্রেন্ডদেরকেও দাওয়াত দিবে। সো তোমরা যারা লাইভে এসে শুরু করেছো, আমরা চাই আমাদের এই ফিজিক্স পিপ ফ্রি কোর্সটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, আর সেটার জন্য তোমাদের আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু শেয়ার করতে হবে। সো তোমরা যারা লাইভে এসেছো, আমি তোমাদেরকে বলবো আজকের লাইভ ক্লাসটা একটু বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও। শেয়ার বাটনে হাত রাখো, শেয়ার বাটনে ক্লিক করো, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে করে আমাদের এই ফ্রি ফুল বই কোর্সটি সব স্টুডেন্ট করতে পারে, সবাই জানতে পারে। ওকে, আচ্ছা, তোমার বদৌলতে বা তোমার মাধ্যমে, তোমার শেয়ারের মাধ্যমে যদি তোমার কোনো ফ্রেন্ড জানতে পারে, সেটা তার জন্য অনেক বেশি উপকার হবে। তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ডদের উপকার করতে? যদি তুমি তোমার ফ্রেন্ডদের উপকার করে সওয়াব অর্জন করতে চাও, তাহলে অবশ্যই আজকে লাইভ ক্লাসটা তুমি বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো। পাশাপাশি সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে, তোমার অনেক ফ্রেন্ড আছে যারা তোমার সাথে সবসময় ক্লাস করে, তারা তোমার সাথে বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ আছে, রাইট? সো আজকে লাইভ ক্লাসটা মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু দিয়ে দাও, কারণ আমরা অনেক বেশি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি। তোমার ফ্রেন্ড অনেকেই হয়তো ভুলে গিয়েছে আজকে লাইভ ক্লাসের ব্যাপারে। সো আমরা একটু মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসটা দিয়ে দিই, যাতে করে তারা মেসেঞ্জার গ্রুপে লাইভের লিঙ্কটা দেখে লাইভ ক্লাস করতে পারে। সো তোমরা যারা লাইভে এসেছো, ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে শেয়ার হয়ে গেলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডকে মেনশন দেওয়া। মেনশন দিলে আমাদের কাছে নোটিফিকেশন যায় এবং আমরা লাইভ ক্লাসে হাজির হতে পারি। সো তোমার ফ্রেন্ডরা যাতে লাইভ ক্লাসে হাজির হতে পারে, সেজন্য তুমি তাদেরকে একটু মেনশন দিবে। কারণ আমাদের ফিজিক্স পিপ কোর্স হচ্ছে সবচেয়ে একটা হট ফেভারিট কোর্স। কেন? কারণ পুরো বইয়ের এমসিকিউর উপরে চমৎকারভাবে ঝালাই করা হবে এই কোর্সে। সো এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এটা একদিকে এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, অন্যদিকে ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা চাই তোমার প্রত্যেকটা ফ্রেন্ড এই ক্লাসে অংশগ্রহণ করুক, আর এই কাজটা তোমাকেই করতে হবে। কিভাবে? মেনশন দেওয়ার মধ্য দিয়ে। কাজে ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো, মেসেঞ্জারের লিঙ্কটা দিতে থাকো এবং আজকের লাইভ ক্লাসটাতে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এটাই তোমার একমাত্র আজকের করণীয়। এরপর যখন ক্লাস শুরু করব, তখন অবশ্যই ক্লাসে অ্যাটেনশন দিবে, পাশাপাশি তোমার ফ্রেন্ডের কথা মনে পড়লে মেনশন দিয়ে দিবে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি আমাদের ক্লাসটা। সো আজকে আমরা ভেক্টরের এমসিকিউ নিব এবং সেটা আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম দিন আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে কী কী নিয়ে আলোচনা করবেন? আজকের ক্লাসে বেসিক্যালি আলোচনা করব অবস্থান ভেক্টর নিয়ে খুব দ্রুত, তারপর সরণ ভেক্টর নিয়ে, তারপর লম্ব ভেক্টর নিয়ে, অতঃপর একক ভেক্টর নিয়ে, অতঃপর ডট গুণন এবং ক্রস গুণন নিয়ে। এরপরে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, লম্ব ভেক্টর, একক ভেক্টর, ডট এবং ক্রস গুণন এবং ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এবং আমরা ভেক্টরের উপর হয়তো আরও একটা ক্লাস নিতে পারি। যদি আরও একটা ক্লাস নিই, সেখানে আমরা ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ভেক্টর ক্যালকুলাস, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো দেখো, অবস্থান ভেক্টর নিয়ে আমরা শুরু করব, তারপর সরণ ভেক্টরে যাব, তারপর লম্ব ভেক্টরে যাব, তারপর একক ভেক্টরে যাব, তাহলে 4 ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। তারপর আমরা ডট এবং ক্রস গুণন শুরু করতে পারবো এবং ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতে পারবো। ওকে ভাইয়া, সো খুব দ্রুত আসো, ব্যাপারগুলো একটা একটা করে দেখায়। প্রথমে আসো, অবস্থান ভেক্টর বলতে বোঝাচ্ছে, মনে করো একটা মশা এই জায়গায় অবস্থান করছে। সো একটা মশা, এখানে একটা মশা আছে, হ্যাঁ, মশাটাকে আমি গোল করে দেখাচ্ছি। এখন এই মশার অবস্থানটা কোথায়? আমি যখন প্রশ্ন করব, তুমি আমাকে কিছুই বলতে পারবে না। বাট আমি যখন বলবো যে এখানে একটা এক্স এক্সিস আছে, এখানে একটা ওয়াই এক্সিস আছে, এখানে একটা জেড এক্সিস আছে, এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম মশার অবস্থান কোথায়, তুমি কিন্তু এবার অবস্থান বলতে পারবে। তুমি বলবে ভাইয়া, মশাকে যদি পেতে হয়, মশাকে পেতে হলে আপনি এক্স এক্সিস বরাবর সোজা 6 গড় চলে যান, তারপর আপনি ওয়াই এক্সিস বরাবর সোজা
4 ঘর উপরে উঠেন, তারপর আপনি জেড এক্সিস বরাবর সোজা 2 ঘর আসেন, তাহলে জেড এক্সিস বরাবর আপনি 2 ঘর আসেন। তাহলে আপনি যদি ভাইয়া এক্স এক্সিস বরাবর 6 ঘর, ওয়াই এক্সিস বরাবর 4 ঘর, জেড এক্সিস বরাবর 2 ঘর আসেন, আপনি মশাকে পেয়ে যাবেন। এই যে মশার অবস্থান আমরা বর্ণনা করেছি এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিসের সাহায্যে। এই এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, অথবা এটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক কি বলি? স্থানাঙ্ক বলে থাকি। স্থানকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করছি? অঙ্কের সাহায্যে। এরা হচ্ছে স্থান। এই যে মশার অবস্থান বা মশার স্থান, তাকে আমরা অঙ্ক দিয়ে প্রকাশ করছি। যখন কোন একটা স্থানকে, কোন একটা অবস্থানকে, কোন একটা পজিশনকে তুমি অঙ্ক দিয়ে প্রকাশ করবে, সেটাকে বলা হবে স্থানাঙ্ক। এবং পরবর্তীতে এটাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব। কিভাবে? দেখো, এই যে মশার অবস্থানকে আমরা বললাম এ ভেক্টর, মশার অবস্থানকে আমরা বললাম এ ভেক্টর। তো এই ভেক্টরটা কিভাবে ফর্ম হবে? মূলবিন্দু থেকে, মূলবিন্দু 0 0 0 থেকে একেবারে মশা পর্যন্ত একটা ভেক্টর টানবো, এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর। এবং এই ভেক্টর সমান হবে 6, তারপর আই, তারপর 4, তারপর জে, তারপর 2, তারপর কে। তোমার প্রশ্ন হচ্ছে 6 বুঝতে পেরেছি, 4 বুঝতে পেরেছি, 2 বুঝতে পেরেছি, এ ভেক্টর বুঝতে পেরেছি, কিন্তু কেন আই এসেছে, কেন জে এসেছে, কেন কে এসেছে? উত্তর হচ্ছে এই যে আমরা বলছি 6 একক এক্স এক্সিস বরাবর যেতে হবে। তাহলে আমরা কি বলছি? 6 একক এক্স এক্সিস বরাবর যেতে হবে। এই যে একটা কথা বলছি না, আমরা বলছি মশাকে পেতে হলে 6 একক এক্স এক্সিস বরাবর যেতে হবে। এই যে একটা কথা, এক্স এক্সিস বরাবর যেতে হবে। তারপর 4 একক ওয়াই এক্সিস বরাবর যেতে হবে, 2 একক জেড এক্সিস বরাবর যেতে হবে। এই পুরো একটা কথা লিখতে অনেক সময় লাগে কিনা? এক্স এক্সিস বরাবর যেতে হবে, কয়টা ওয়ার্ডস? এক্স এক্সিস বরাবর যেতে হবে। এই বড় একটা শব্দকে, বড় একটা বাক্যকে লিখতে একটা সময় লাগে, এবং এটা লিখতে কেমন জানি খ্যাত লাগে, বিরক্ত লাগে, বোরিং। এক্স এক্সিস বরাবর যেতে হবে, এই পুরো সেন্টেন্সটাকে আমরা একটা প্রতীক দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে আই। তাহলে আই আর কিছুই বলে না, আই বলে এক্স এক্সিস বরাবর যেতে হবে। এই যে এক্স এক্সিস বরাবর যেতে হবে, কয় ঘর? 6 ঘর। যে আর কিছুই বলে না, যে বলে ওয়াই এক্সিস বরাবর যেতে হবে, কয় ঘর? 4 ঘর। কে আর কিছুই বলে না, কে বলে কোন এক্সিস বরাবর যেতে হবে? জেড এক্সিস বরাবর যেতে হবে, কয় ঘর? তার পাশের জন বলে দিবে কয় ঘর? 2 ঘর। তাহলে হোয়াট ইজ আই, জে, কে? ওরা হচ্ছে বলে দিবে এক্স এক্সিস বরাবর যাও, ওয়াই এক্সিস বরাবর যাও, জেড এক্সিস বরাবর যাও। যখন আমরা এভাবে কোন একটা বস্তুর অবস্থানকে এভাবে আই, জে, কে এভাবে প্রকাশ করব, ভেক্টর দিয়ে প্রকাশ করব, দিক দিয়ে প্রকাশ করব, তাহলে কাকে? অবস্থানকে। কি দিয়ে? দিক দিয়ে। কাকে? অবস্থানকে। কি দিয়ে? ভেক্টর দিয়ে। কি করব? প্রকাশ করব। তখন এই যে অবস্থানকে ভেক্টর দিয়ে বা অবস্থানকে দিক দিয়ে প্রকাশ করলে তাকে বলা হবে অবস্থান ভেক্টর। সো দিস ইজ কল অবস্থান ভেক্টর। অবস্থানকে যখন তুমি কি দিয়ে প্রকাশ করবে? অবস্থানকে যখন তুমি একটা ভেক্টর দিয়ে বা দিক দিয়ে প্রকাশ করবে। মশার অবস্থান কোথায়? এক্স এক্সিস বরাবর 6i, ওয়াই এক্সিস বরাবর 4j, জেড এক্সিস বরাবর 2k। যখন অবস্থানকে তুমি কি দিয়ে প্রকাশ করবে? দিক দিয়ে প্রকাশ করবে, তখন সেটাকে বলবো অবস্থান ভেক্টর। নাইস। এবার চলে আসো সরণ ভেক্টর। খুব বেশি মুছবো না, এখানেই তোমাকে দেখিয়ে ফেলবো সরণ ভেক্টর ব্যাপারটাও একসাথেই ক্লিয়ার হয়ে যাবে। সরণ ভেক্টর। এবার আসো সরণ ভেক্টর কি? মশা তো আর মশার জায়গায় থাকে না। মশা মনে করো এই অবস্থানে ছিল, পরবর্তীতে মশা বি অবস্থানে চলে গিয়েছে। এখন মশার নতুন অবস্থান হচ্ছে এটা বি অবস্থান। যখন কেউ সরে যাবে, ওই যে পথ বরাবর সরেছে, দিস ভেক্টর ইজ কল সরণ ভেক্টর। তাহলে হোয়াট ইজ সরণ ভেক্টর? সরণ ভেক্টর হচ্ছে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে গেলে যেই পথ ধরে যায় ওই ভেক্টর হচ্ছে সরণ ভেক্টর। তাহলে এই যে দেখো, সরে যাওয়ার ভেক্টরটাই সরণ ভেক্টর, সরে যাওয়ার ভেক্টরটাই সরণ ভেক্টর। আমরা কিভাবে সরণ ভেক্টরকে পেতে পারি? অবশ্যই কিভাবে পেতে পারি, দেখো সরণ ভেক্টর হচ্ছে আর কিছুই না, শেষ অবস্থান। এই শেষ অবস্থান আর আদি অবস্থান, এটাই হচ্ছে সরণ ভেক্টর। তুমি দেখো না সরণ ভেক্টর কত, আর কিছুই না সরণ ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে সরে যাওয়া ভেক্টর। সরণ ভেক্টর বলতে আমরা বুঝে নিব সরে যাওয়া ভেক্টর। আর সরে যাওয়া ভেক্টর আর কিছুই না, সরে যাওয়া ভেক্টর হচ্ছে সে এ থেকে ভিতে সরে গিয়েছে,
তাহলে সরণ ভেক্টর হবে। আমরা ভেক্টরকে প্রকাশ করার সময় শেষের অবস্থানকে আগে প্রকাশ করি, প্রথমের অবস্থানকে পরে প্রকাশ করি। এই যে তাহলে আমরা বলতে পারি, আমরা একটু দেখাই তোমাকে, এ থেকে সে বিতে সরে গিয়েছে, তাহলে সরণ ভেক্টর হবে এ বি। এ থেকে সে বিতে সরে গিয়েছে, তাহলে এ থেকে বিতে, এই যে এ বি। আর এ বি এর মান যখন বের করতে যাব তখন হবে ও বি মাইনাস ও এ, শেষেরটা মাইনাস আগেরটা দিলেই সরণ ভেক্টর পেয়ে যাব। তাহলে শেষ অবস্থান ভেক্টর, শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর, আদি অবস্থান ভেক্টর, তাহলেই আমরা সরণ ভেক্টর পেয়ে যাব। শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? সরণ ভেক্টরটা পেয়ে যাব। তো অবস্থান ভেক্টর কেমনে বের করে একটু আগেই দেখিয়েছি। এখন তুমি জাস্ট কি করবে, এর পরবর্তীতে বিয়োগ করে সরণ ভেক্টরটা বের করবে। তো চলো একটা এমসিকিউ করে আসবো খুব ফাস্ট, পরীক্ষা আসে একটা এমসিকিউ, তাহলে তোমার কাছে অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা মাত্র এক্সাম্পলের মাধ্যমেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো মাসি, হ্যাঁ কে মাসি 3,0,2 বিন্দু হতে 5,-1,0 বিন্দুতে গেল কত সময়ে? 2 সেকেন্ডে। এবার বলেছে বেগ কত, বেগ কত। এই হচ্ছে একটা এমসিকিউ, উইথিন 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। কনসেপ্ট থাকতে হবে, কনসেপ্ট না থাকলে করতে পারবে না। তাহলে একটা মাসি এই বিন্দু হতে এই বিন্দুতে গেল, তাহলে এটা আদি অবস্থান শেষ অবস্থান, 2 সেকেন্ডের মধ্যে এই কাজটা সে করেছে। বেগ বলেছে, এমসিকিউ করতে সময় বেশি দেওয়া যাবে না। প্রথমেই যখন তোমাকে বেগ বলবে, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। বেগ মানে কি মাথায় নিয়ে আসতে হবে, উপরে সরণ থাকবে, নিচে সময় থাকবে, আর সময় তো দেওয়াই আছে 2 সেকেন্ড। সো যখনই তোমাকে বেগ বলবে মাথায় নিয়ে আসতে হবে সরণ বাই সময়। এবার সরণ মানে সরণ ভেক্টর, তাহলে তোমাকে হঠাৎ করে মাথায় নিয়ে আসতে হবে সরণ ভেক্টর। এবার সরণ ভেক্টর পাবো কই? এই যে শেষ মাইনাস আদি, এটাই সরণ ভেক্টর। 5 থেকে 3 চলে গেলে 2, 1 -1 থেকে 0 চলে গেলে, -1 থেকে 0 চলে গেলে -1, 0 থেকে যদি 2 চলে যায় -2, 0 থেকে 2 চলে গেলে -2। তো ঠিক আছে, 2 -1 -2 পাশে ওই আই জে কে দিতে হবে না? দিতে হবে। ওইটা একটু সিরিয়ালি দিয়ে দিব। তাহলে পাশে একটু সিরিয়ালি আই জে কে দিয়ে দিই, 2i - j, তারপরে -2k। এটা হচ্ছে সরণ ভেক্টর। কিভাবে পেয়েছেন এটা? এই 2 -1 -2 কোথায় পেয়েছেন? এই যে শেষ মাইনাস আদি, শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তুমি সরণ ভেক্টর পেয়ে যাবে। তোমাকে এত কাহিনী করতে হবে না। 5 থেকে 3 বিয়োগ করো 2, -1 থেকে 0 বিয়োগ করো -1, 0 থেকে 2 বিয়োগ করো -2। তুমি সরণ ভেক্টর পেয়ে গিয়েছো। সরণ ভেক্টরকে সময় দ্বারা ভাগ করলেই তুমি বেগ ভেক্টর পাবে। এটাই বেগ ভেক্টরের অ্যান্সার। তোমার এমসিকিউর অপশন এটা থাকবে। যদি তোমাকে মান আকারে দেখাতে বলে অনেক সময় দেখবে এটা থাকবে, অথবা অনেক কারিশমা করবে ওরা। কারিশমা কিভাবে করতে পারে? এই যে 2 কে 2 দ্বারা ভাগ করে, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে শুধু 1 থাকে, তাহলে আই থাকে। 2 কে দ্বারা ভাগ করলে -1/2 জে, 2 দিয়ে এটাকে ভাগ করলে -k। কারিশমা করতে পারে, জাস্ট 2টা দিয়ে ভাগ করে দিতে পারে। সো এটাও অ্যান্সার হইতে পারে। অপশনে যদি এটা থাকে এটা অ্যান্সার, এটা থাকলে এটা অ্যান্সার। অনেক সময় তুমি দেখবে তোমাকে আই জে কে দেওয়া নেই, তাহলে বুঝতে হবে ওরা এই ভেক্টরের মান বের করেছে, মান বের করে তোমাকে দিয়েছে। তো একটা ভেক্টরের মান কীভাবে বের করতে হয় সবসময় মনে রাখবে। মনে করো এই একটা ভেক্টর আছে যার মান xi yj zk। এই একটা ভেক্টর xi yj zk, এটা একটা ভেক্টর। এটার মান কীভাবে বের করব? একদম সহজ। চুপ করে একদম দেখো কি করতেছি। আয়ের পাশে যে আছে তার বর্গ, জের পাশে যে আছে তার বর্গ, কের পাশে যে আছে তার বর্গ, তাদের বর্গ করে রুট করে দাও। এটাই হচ্ছে ওই ভেক্টরের মান। চোখ বন্ধ করো, করলাম। আয়ের পাশে যে আছে তার বর্গ, জের পাশে যে আছে তার বর্গ, প্লাস মাইনাস দেখবো না, প্লাস মাইনাস দেখার দরকার নাই, বর্গ করে দাও। কের পাশে যে আছে তার বর্গ করে দাও, বর্গ করার পরে রুট করে দাও। এটাই অ্যান্সার। আয়ের পাশে যে আছে তাকে বর্গ করে দাও, জের পাশে যে আছে তাকে বর্গ করে দাও, কের পাশে যে আছে তাকে বর্গ করে দাও, তারপর রুট করে দাও। ওটাই অ্যান্সার। এটাই হচ্ছে কোন একটা ভেক্টরের মান। আবার বলছি, একটা ভেক্টর আছে xi yj
জেডকে। তাহলে আই এর পাশে যে আছে তাকে বর্গ করে দাও, ওয়াই এর জে এর পাশে যে আছে তাকে বর্গ করে দাও, কে এর পাশে যে আছে তাকে বর্গ করে দাও, তারপর রুট করে দাও, এটাই অ্যান্সার। তাহলে অনেক সময় তোমাকে এটা অপশনে দিতে পারে, অনেক সময় এটা অপশনে দিতে পারে, অনেক সময় তোমাকে কোনো আই জে কে দেয় নাই। তাহলে তুমি যদি অপশনের মধ্যে আই জে কে দেখতে না পাও তাহলে মনে করবে তোমাকে মান দিয়েছে, মান, তোমাকে মান বের করে লিখতে হবে। তাহলে মানটা বের করে লিখবে। মান কীভাবে বের করবো? এই যে মান বের করতে হলে তো তোমাকে আই জে কে বের করতে হবে। বের করার পরে আয়ের পাশে যে আছে তার বর্গ, জের পাশে যে আছে তার বর্গ, কের পাশে যে আছে তাকে বর্গ করে দিবে, তাহলে মান পেয়ে যাবে। তাহলে এভাবে করে তোমাকে বেগ বের করতে বলেছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তুমি ভয় পেও না, 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, ভয় পেও না। তুমি বেগ মানে স্মরণ বাই সময়, সময় 2 বসিয়ে দাও, স্মরণ বলতে শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি। তারপর মান বের করতে হলে একটু মানটা বের করে নাও, কারবার ফিনিশ। ওকে, এরপরে তাহলে অবস্থান ভেক্টর গেল, স্মরণ ভেক্টর গেল। এবার নতুন কনসেপ্ট হচ্ছে লম্ব ভেক্টর, যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সবচেয়ে বেশি এমসিকিউতে আসে, যেটা লম্ব ভেক্টরের কনসেপ্টটা। এবার আসো লম্ব ভেক্টর, খুবই দারুণ একটা কনসেপ্ট তোমাদেরকে এখন দিব, লম্ব ভেক্টর। চলে আসো 3 নাম্বার কনসেপ্ট, 3 নাম্বার পিপ পিপ খেয়াল করো, তোমরা নিজেরাই সিরিয়াল দিয়ে দিও, আমি দিচ্ছি না। লম্ব ভেক্টর সবাই ভালো করে খেয়াল করো, লম্ব ভেক্টর। মনে করো লম্ব ভেক্টরের ক্ষেত্রে সবসময় দেখো কিভাবে প্রশ্ন হবে, 4i + 3j এই ভেক্টরের লম্ব ভেক্টর কোনটি তোমাকে প্রশ্ন করেছে, এই ভেক্টরের লম্ব ভেক্টর কোনটি। তাহলে কোন একটা ভেক্টরের লম্ব ভেক্টর কীভাবে বের করবো দেখো, সবসময় মনে রাখবে এখানে 2 জন থাকতে পারবে, 3 জন থাকলে হবে না। তাহলে যে কোনো 2 জন থাকবে, আই জে কের মধ্যে যে কোনো 2 জন থাকবে। 3 জন থাকলে কিন্তু এই রুলস অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র 2 জন থাকতে পারবে। সো 2 জন থাকতে পারবে, 2 জন থাকতে পারবে। এখন এমসিকিউতে 2 জনই থাকে, যদি 3 জন থাকে তখন আর শর্টকাট হবে না, তখন লং কাটে করতে হবে, অনেক ঝামেলা আছে, তখন আর শর্টকাট হবে না, তখন এটা এমসিকিউতে আসবেও না। এমসিকিউতে আসবে 2 জন থাকলে। সো 2 জন থাকলে কি হবে দেখো, আই আছে যে আছে, এরকম 2 জন থাকলে কি হবে, তাদের লম্ব ভেক্টর কি হবে, তাদের লম্ব ভেক্টর অসংখ্য লম্ব ভেক্টর হবে। কেমনে বুঝলেন যে অসংখ্য লম্ব ভেক্টর হবে? খুবই সিম্পল ব্যাপার, এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরের অসংখ্য লম্ব হইতে পারে। লম্ব ভেক্টর মানে যে একটা সেটা না, এসে দেখো এটা একটা লম্ব ভেক্টর, এটা একটা লম্ব ভেক্টর, এটাও একটা লম্ব ভেক্টর, এটাও লম্ব, এটাও লম্ব, এগুলো সবই এক একটা লম্ব। এই রেখাটার উপর এরা সবাই লম্ব। সো কোন একটা ভেক্টরের একাধিক লম্ব ভেক্টর থাকতেই পারে। আবার আমি এটা বোর্ডের তলে আছে, আমি যদি বোর্ডের লম্ব তলে যাই, বোর্ডের লম্ব তলে, তাহলে ওইখানেও একটা লম্ব ভেক্টর পাবো। সো অসংখ্য লম্ব ভেক্টর হতে পারে। তা আমরা কীভাবে লম্ব ভেক্টর বের করবো সেটা দেখাচ্ছি এমসিকিউতে। 2টা উপায় আছে। উপায় 1 লম্ব ভেক্টর বের করার শর্টকাটে। উপায় 1 দেখো, কোন একটা ভেক্টর দেওয়া আছে, তার লম্ব ভেক্টর কীভাবে বের করবো শর্টকাটে লম্ব ভেক্টর বের করার উপায় হচ্ছে, যে 2 জন আছে ও ছাড়া বাকি জন, তাহলে বাকি জনই হচ্ছে লম্ব ভেক্টর। বুঝলাম না, বুঝাই দিচ্ছি। যে 2 জন আছে ও ছাড়া বাকি জন, ওটাই লম্ব ভেক্টর। যেমন তোমার অপশনের মধ্যে তুমি দেখো, অপশনের মধ্যে আছে একটা যে 4k, অপশনের মধ্যে আরেকটা আছে যে 4j, অপশনের মধ্যে আরেকটা আছে 4i, অপশনের মধ্যে আরেকটা আছে 3i + 4j, অপশনের মধ্যে আরেকটা আছে 4k + 3j। তাহলে এইভাবে করে অসংখ্য অপশন আছে। অপশনগুলোর মধ্যে তুমি দেখবে এখানে যারা আছে, এখানে কে কে আছে, আই আছে আর জে আছে। তাহলে আই জে ছাড়া বাকিজন কে, আই এবং জে ছাড়া বাকিজন হচ্ছে কে। এই কেটাই হচ্ছে বাকিজন, শুধুমাত্র কে থাকলে ওটাই অ্যান্সার। তাহলে যে যারা আছে ও ছাড়া বাকিজন অ্যান্সার হবে। তাহলে যে হবে না, আই হবে না, এবং বাকিজন ও যারা আছে তারা থাকলেই হবে না, এটা একটা অ্যান্সার হইতে পারে। মানে শুধু সিঙ্গেল ও পাইলে ও অ্যান্সার। তাহলে কোন একটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করবে কীভাবে, ও ছাড়া ওই যে সিঙ্গেল যে আছে, বাকিজন যে আছে, ও থাকলে ও অ্যান্সার হবে। এবার কেন? কারণ হচ্ছে দেখো, আই এবং জে এরা কোন তলে আছে, এক্স এবং ওয়াই তলের মধ্যে আছে, এক্স ওয়াই তলে আছে এরা। তাহলে এক্স ওয়াই তলের উপর লম্বকে জেড এক্সিস, এক্স ওয়াই তলের উপর লম্বকে এক্স ওয়াই তলের উপর লম্ব জেড এক্সিস। তো জেড এক্সিস বরাবর ভেক্টর হচ্ছে কে মানে হচ্ছে জেড এক্সিস বরাবর, তাই শুধু জেড থাকলে সেটা অ্যান্সার হবে। এটা হচ্ছে একটা উপায়। তাহলে যদি তুমি কখনো কে দেখো, এই যে আই এবং জে আছে, কে দেখেছো, এটা অ্যান্সার হবে। অথবা এখানে যে কোনো 2 জন আছে, শুধু বাকিজন থাকলে ওইটা অ্যান্সার হবে।
এটা একটা উপায়। আরেকটা উপায় দেখো এবার, উপায় 2। 2 নাম্বার উপায়টা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উপায় এবং 2 নাম্বার উপায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। সো উপায় 2 সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। 2 নাম্বার উপায়টাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্সারে থাকে, উপায় 2। উপায় 2 হচ্ছে, দেখো উপায় 2 এর ব্যাপারটা তোমাকে ভালো করে বুঝতে হবে। উপায় 2 ভালো করে বুঝতে হবে তোমাকে। সো উপায় 2 ভালো করে খেয়াল করো সবাই। ওকে, মনে করো আমার আছে এ আই আর বি জে। এটা এ মানে যে কোনো একটা কিছু, বি মানে যে কোনো একটা কিছু, এ জে আই জে। তাহলে এটার লম্ব ভেক্টর হবে, এটার লম্ব ভেক্টর হবে, সবাই ভালো করে খেয়াল করে, এমসিকিউতে আসলে এভাবেই লিখবো, আজীবন যেন মনে থাকে। এটার লম্ব ভেক্টর হবে কি? এটার লম্ব ভেক্টর হবে ওর সহগ ওকে দিব, ওর সহগ ওকে দিব, মাঝখানে সাইনটা চেঞ্জ করে দিব। দুটো কাজ করতে হবে, ইন্টারচেঞ্জ অ্যান্ড সাইন চেঞ্জ। ইন্টারচেঞ্জ, মাঝখানে সাইন চেঞ্জ। তাহলে বি এর কাছে চলে আসবে, তাহলে বি আই হয়ে যাবে। এ বি এর কাছে চলে যাবে, তাহলে অর্থাৎ ওর জায়গায় চলে যাবে, তাহলে এ জে হবে। মাঝখানে প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। এটাই হচ্ছে লম্ব ভেক্টর। আবার বলছি, এর সহগ ওর কাছে আসবে, ওর সহগ ওর কাছে যাবে, তাহলে সহগ বিনিময়, এবং মাঝখানে যে সাইনটা থাকবে ওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লম্ব ভেক্টরের জন্য কয়টা কাজ করতে হবে? সহগ বিনিময় করে নিতে হবে, পরস্পরের সহগটা বিনিময় করে নিতে হবে। আরেকটা হচ্ছে সাইন চেঞ্জ করতে হবে, মাঝখানে যে সাইন সেটা চেঞ্জ করতে হবে। এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এমসিকিউ অপশনগুলোতে এইগুলো বেশি থাকে। ওই যেটা এর আগে বলেছিলাম, 2 জন বাদে বাকিজন, ওই বাকিজন কিন্তু থাকে না, রেয়ার, এটা বেশি থাকে। সো আমাকে একটু কাইন্ডলি বলে ফেলো সবাই, 4i + 3j এটার লম্ব ভেক্টর কি হবে? তাহলে 3 চলে আসবে আই এর কাছে, 4 চলে যাবে জে এর কাছে, মাঝখানে প্লাস আছে মাইনাস হবে। এটাই হচ্ছে লম্ব ভেক্টর, এবং এমসিকিউ অপশন এটাই ছিল, এটাই অ্যান্সার। এই হচ্ছে কথা। তাহলে এটাই হচ্ছে লম্ব ভেক্টর। সো লম্ব ভেক্টরের চরম শর্টকাট হচ্ছে এটা, সহগ বিনিময়, সহগ বিনিময়, সহগ বিনিময়, সহগ বিনিময়, ওর সহগ ওর কাছে, ওর সহগ ওর কাছে, সহগ বিনিময়, সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ। আজকে থেকে একটা কথা, লম্ব ভেক্টর যখনই তোমাকে বলবে একটা ভেক্টরের লম্ব ভেক্টর, সহগ বিনিময়, সাইন চেঞ্জ, এটাই হচ্ছে সহগ বিনিময়, সাইন চেঞ্জ, লম্ব ভেক্টর। তোমার এমসিকিউতে তুমি বুম না হবে না তো কে বুম হবে? এগুলা যদি মনে রাখতে পারো, তুমি বুম হবে না তো কে বুম হবে? বল করার আগেই ছক্কা। তাহলে চলো আরেকটা বল করার আগেই ছক্কা মেরে আসি আমরা। মনে করো তোমাকে দিয়েছে 7k - 4i, এই ধরনের একটা ভেক্টর দিয়ে যখন প্রশ্ন করবে, এটা লম্ব ভেক্টর বের করো, এটা লম্ব ভেক্টর কি হবে? তুমি বল করার আগে ছক্কা মারতে হলে কি করতে হবে? 4কে ওকে দিয়ে দাও, 7কে ওকে দিয়ে দাও, মাঝখানে সাইনটা চেঞ্জ করে দাও। বল করার আগেই তুমি ছক্কা অলরেডি মেরে দিয়েছো, বল করার আগেই তুমি ছক্কাটা মেরে দিয়েছো। তাহলে দেখো 4কে এখানে দিয়ে দাও, 7কে এখানে দিয়ে দাও, তাহলে 4k আর 7i, মাঝখানে সাইনটা চেঞ্জ করে দাও, তাহলে 4k + 7i, এটা হচ্ছে লম্ব ভেক্টর। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া বুঝতে পারলাম লম্ব ভেক্টরের ব্যাপারটা, কি বুঝতে পেরেছো? এই যে সহগ বিনিময় করে দিব, মাঝখানে সাইন চেঞ্জ করে দিব, লম্ব ভেক্টর পাবো। বাট ফিল সায়েন্সে মানুষ আসে ফিলের জন্য। ফিল সায়েন্সের নাকি একটা জিনিস হারাম মুখস্থ করা, ফিল সায়েন্স নাকি ফিল দিয়ে ছেড়ে দেয়। তো এই যে মুখস্থ করে ফেলতেছি এই ব্যাপারগুলো, সহগ বিনিময় করব, তারপরে সাইন চেঞ্জ করব, ব্যাপারগুলো একটু বিশ্বাস করতে হচ্ছে না। যেমন বিশ্বাস ছাড়া মুখস্থ করতেছি, একটু বিশ্বাস করান। কি করান? বিশ্বাস করান। বিশ্বাস করবো কেমনে? দেখো তুমি কিভাবে প্রমাণ পাবে যে এটাই তোমার সঠিক লম্ব ভেক্টর? প্রমাণটা দিয়ে দিচ্ছি, দেখো প্রমাণ, এ লিয়ে প্রমাণ। দেখো প্রমাণ, প্রমাণ হচ্ছে কি জানো? কোন একটা ভেক্টরের লম্ব ভেক্টরের প্রমাণটা কি? দেখো ভালো করে, প্রমাণটা হচ্ছে দুইটা লম্ব ভেক্টরকে যখন আমরা ডট গুণন করব, অ্যান্সার 0 পাবো। তাহলে এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এরা যদি লম্ব হয় তাহলে ডট গুণন 0 হবে, কারণ দুইটা ভেক্টরের ডট গুণন 0 কখন হয়? এ ডট বি কখন 0 হবে? যদি এ লম্ব বি হয়। তাহলে লম্ব ভেক্টর হবে যদি ডট গুণন 0 হয়। চলো এদের মধ্যে ডট গুণন করব এবং 0 হয় কিনা দেখব। যদি 0 হয় তাহলে ইটস ওয়েল, তাহলে আমরা বিশ্বাস করতে পারবো যে এটা আসলেই লম্ব। সেই কাজটাই করব এখন। তাহলে দেখো এই যে
আমরা ডট গুণন করব, তো ডট গুণনের ক্ষেত্রে একটা নিয়ম আছে কি, এই যে যার সাথে যার ভালোবাসা তাকেই গুণ করব। তাহলে 7K এর সাথে 4K কে গুণ করব, কে এর সাথে কে, তাহলে গুণ করে দাও, তাহলে 28। আর এখানে 4 এর সাথে 7K গুণ করে দাও, তাহলে -28 সমান 0। তাহলে আমার ডট গুণন 0 হয়ে গিয়েছে। আর ডট গুণন যদি 0 হয়ে যায় তাহলে এটা লম্ব ভেক্টর। তাহলে ভাই এবার বিশ্বাস করতে পেরেছি যে ডট গুণন করলাম 0 হয়েছে, এটা লম্ব ভেক্টর। আরেকটা বলেছিলাম যে কে থাকবে, ওই বাকিজন থাকবে। মনে করো এখানে বাকিজন হচ্ছে, মনে করো ফর এক্সাম্পল 3J, তাহলে 3Jও কিন্তু লম্ব ভেক্টর হইতে পারে। কেন হইতে পারে? কারণ এটার সাথে তুমি 3J কে ডট গুণন করো তাহলেও 0, তাহলে এটার সাথে 3J কে ডট গুণন করায় 0। তাই ওরা ছাড়া যদি বাকিজন থাকে সেটাও কি হবে, লম্ব ভেক্টর হবে। বাকিজনের যে কোনো কিছু থাকলেই লম্ব ভেক্টর হবে, কারণ ডট গুণন করলে 0 আসে। এছাড়াও তোমার যদি কখনো দেখো যে তোমার বলেছে এ ফ্যাক্টরের লম্ব ভেক্টরকে কোনো অপশন মিলতেছে না, তখন তুমি কি করে দিবে, ডট গুণন করে দিবে। ডট গুণন যদি 0 হয় তাহলে সে লম্ব হবে, ডট গুণন করে দিবে। ডট গুণন 0 হলে সে লম্ব হবে, ডট গুণন 0 হলে সে লম্ব হবে। তবে এটা কখন করব, যদি এগুলা দিয়ে কাজ না হয়। এগুলা দিয়ে কাজ না হলে ডট গুণন 0 করে দিব। ভাই বিশ্বাস করে এগুলা করার পর তুমি ফিজিক্সের বোম হবে এমসিকিউতে। এরপরেরটাতে আসো। নেক্সট, তোমরা যারা এখনও শেয়ার বাটনে হাত রাখো নাই, তোমাকে ফ্রি ক্লাস নিচ্ছি 4 মাস কষ্ট করে। আমার প্রচণ্ড ব্যাক পেইন, এর মধ্যে দাঁড়াতে পারছি না, তাই আধা ঘন্টা লেটে শুরু করেছি। প্রচণ্ড ব্যাক পেইন, চিন্তা করেছিলাম ক্লাস নিব না, অতিরিক্ত পরে দিয়ে আবার স্প্রে করেছি ব্যাকে। স্প্রে করে ওই ব্যথাটা কমিয়ে, মানে স্প্রে করে ওইটাকে অবশ করে তারপর ক্লাসটা নিতে আসছি। ব্যাক পেইন প্রচণ্ড, এরপরে স্প্রে করে ওইটা করে তারপর ক্লাস নিতে আসছি। তাও ক্লাস বাদ দিই নাই, আধা ঘন্টা লেটে শুরু করেছি। তো তোমাদের কাছে একটাই আরজ, সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, 50,000 60,000 স্টুডেন্ট সারা বাংলাদেশে আছে। দেখো তোমাদের এই ক্লাসগুলো একদিকে যারা এডমিশন টেস্ট দেয় নাই 20 ব্যাচ তাদের জন্য ইম্পর্টেন্ট, 21 ব্যাচ তাদের জন্য ইম্পর্টেন্ট, 22 ব্যাচ তাদের জন্য ইম্পর্টেন্ট। সো 20, 21, 22 মিলে তো 1 লাখের উপর স্টুডেন্ট আছে। তো তাদের কাছে এই ক্লাসগুলো যাবে কিভাবে? এই ক্লাসগুলোতে কিন্তু আমরা গল্প করছি না, হাসাহাসি করছি না, খুব অল্প সময়ে অনেক কিছুই শেখানো হচ্ছে, কনসেপ্ট দেওয়া হচ্ছে, পাশাপাশি এমসিকিউ শেখানো হচ্ছে। সো তোমরা এই ক্লাসগুলো তাদের কাছে পৌঁছাতে হবে, রিচ করতে হবে। সেটার জন্য তোমরা শেয়ার করবে, মেসেঞ্জারে দিবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিবে। তোমাদের টাইম লাইনে অনেক ফ্রেন্ড, একটা ফানি কিছু থাকলে অনেক ফ্রেন্ডকে মেনশন দাও। ফুড গাইডের একটা খাবারের ছবি আসলে তোমরা অনেক ফ্রেন্ডকে মেনশন দাও, কিন্তু তোমরা ক্লাসে আসলে কোনো মেনশন দাও না। এটা খুবই কষ্টকর। তোমাদের জন্য আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, তাই না? সো এটার জন্য সার্থক হবে তোমরা যদি সবাই একসাথে ক্লাস করো, সারা বাংলাদেশে ছড়াই দাও, বলো সবাইকে, তোমাদের মাধ্যমে যা ছড়িয়ে যাবে। সো এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই, এখনই শেয়ার বাটনে হাত রেখে যত ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে একসাথে দিয়ে দাও, যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলোতে দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। এরপরে চলে আসো নতুন পিপ, এরপরে পিপ আসো। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব, সবাই ভালো করে খেয়াল করো, এখন খুব ইম্পর্টেন্ট একটা দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে খেয়াল করবে। 2টি ভেক্টর আছে আমার কাছে। সো 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, মিড অ্যাঙ্গেল, খুব ইম্পর্টেন্ট এটা। 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, সবাই খেয়াল করো এটা। 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। 3টি পদ্ধতি আছে 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার। একটা হচ্ছে সামান্তরিক বিধি, একটা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে ধিক কোসাইন। এই 3টা পদ্ধতিতে তুমি 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো। পৃথিবীতে মাত্র 3টা পদ্ধতি আছে, যে 3টা পদ্ধতির যে কোনো একটা দিয়ে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যাবে। ফর এক্সাম্পল, একটা ভেক্টর আছে মনে করে এদিকে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে মনে করে এদিকে বি ভেক্টর। এই কোণটা হচ্ছে থিটা। এই থিটা তুমি কিভাবে বের করবে? এই থিটা তুমি বের করতে পারো সামান্তরিক বিধি দিয়ে, ডট গুণন দিয়ে, ধিক কোসাইন দিয়ে। তবে মাথায় রাখতে হবে, সব সময় যে কোনো একটা ব্যবহার করে দিলে হবে না। মাথা ব্যথা করতেছে, প্যারাসিটামল খেতে হবে। ডায়রিয়া হয়েছে, প্যারাসিটামল খেলে হবে না, ফিলমেট খেতে হবে বা ওইরকম কিছু খেতে হবে। গ্যাস্ট্রিক হয়েছে, নাফা খাইলে হবে না, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। তাহলে আমি বলেছি 2টো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায় 3টা পদ্ধতিতে। তবে মাথায় রাখতে হবে সব পদ্ধতি সবসময় অ্যাপ্লাই করা যাবে না। কখন কোনটা অ্যাপ্লাই করব এটাই হচ্ছে বেসিক। চলো সেই বেসিকটা নিয়ে নিই। কখন কোন পদ্ধতি অ্যাপ্লাই করে ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব? ওকে, একদম সহজ। যদি অক্ষের সাথে কোণ দেওয়া থাকে, এক্স বা ওয়াই বা জেড,
অক্ষের সাথে যদি কোণ বের করতে বলে, অক্ষের সাথে যদি কোণ বের করতে বলে, এক্স ওয়াই জেড অক্ষের সাথে কোণ বের করতে বলেছে, এক্সিস দেখেছো তো দিক কোসাইন বসিয়েছো। অক্ষের সাথে কোণ বের করার একমাত্র পদ্ধতি হচ্ছে দিক কোসাইন, ডিরেকশন কোসাইন। তাহলে অক্ষের সাথে কোণ বের করতে বলে দিক কোসাইন দিয়ে করতে হবে। যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে, ভেক্টর ফর্ম কোনটা? ভেক্টর ফর্ম হচ্ছে আইওয়ালা, জেওয়ালা, কেওয়ালা। ভেক্টর ফর্মে দেওয়া থাকলে, আইওয়ালা, জেওয়ালা, কেওয়ালা ফর্মে দেওয়া থাকলে তাহলে ডট গুণন দিয়ে কোণ বের করতে হবে। ডট গুণন দিয়ে কোণ বের করব কখন? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব ডট গুণন দিয়ে কখন? আইওয়ালা, জেওয়ালা, কেওয়ালা ফর্মে যদি দেওয়া থাকে তাহলে ওই দুইটা ভেক্টরকে ডট গুণন করে কোণ বের করব। সামান্তরিক বিধি দিয়ে করব যদি অনলি মান দেওয়া থাকে, অনলি মান দেওয়া থাকে। অনলি মান দেওয়া থাকলে, শুধু মান দেওয়া আছে, মান থাকলে সামান্তরিক বিধি দিয়ে করব। তাহলে আমাকে ভেক্টরের মান দিয়ে দিতে পারে, ভেক্টর ফর্ম দেওয়া থাকতে পারে। মান দিলে সামান্তরিক বিধি, ভেক্টর ফর্মে দেওয়া থাকলে ডট গুণন, মধ্যবর্তী কোণ বের করার জন্য। আর যদি অক্ষের সাথে কোণ বের করতে বলে দিক কোসাইন দিয়ে করব। চলো একটু করে এক্সাম্পল দিয়ে এই ব্যাপারগুলো তোমাকে ক্লিয়ার করে দিই, তাহলেই আমাদের ক্লাসটা বরকত হবে। সো খুব দ্রুত এই কাজটা করব আমরা। দেখো, নাম্বার 1, ফার্স্ট অফ অল সবাই একটু ভালো করে খেয়াল করো, এই এমসিকিউগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে। এটা হচ্ছে একটা সি, এটা হচ্ছে একটা সি ভেক্টর 1 2 1। এরপর তোমাকে বলেছে এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ করে। তাহলে সি ভেক্টর এক্স এক্সিসের সাথে কত কোণ করে? তাহলে সি ভেক্টর এক্স এক্সিসের সাথে কত কোণ করেছে এমসিকিউতে তোমাকে দিয়েছে। কিভাবে বের করব? ধিক কোসাইন। কেমনে বুঝলাম? এক্স এক্সিসের সাথে। তাহলে এক্সিস থাকলে ধিক কোসাইন দিয়ে করতে হবে, অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায়ে করলে হবে না, ধিক কোসাইন দিয়ে করতে হবে। যারা দিক কোসাইন ভালো করে বুঝো না, আমাদের পেইড ব্যাচে তোমাকে স্বাগতম। ওইখানে আমাদের 32টা লেকচার আছে ভেক্টরের উপরে। ভেক্টরের উপর 32টা লেকচারের একটা লেকচার হচ্ছে দিক কোসাইনের উপরে। দিক কোসাইন কি, এর 14 গোষ্ঠী কেমনে আসে, দিক কোসাইন দিয়ে কি কি প্রশ্ন হয়, এই ব্যাপারগুলো আমি হালকা করে তোমাদেরকে বলছি। দিক কোসাইনের ব্যাপারটা, দিক কোসাইন মানে কি জানো? দিক কোসাইন মানে কোনো একটা ভেক্টর এক্সিসের সাথে যে কোণটা করে সেটা। তো আমি একটু করে তোমাকে দেখাই, বেশি বলবো না, অল্প করে বলছি। এ ভেক্টর আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স এক্সিস। তা আমরা যদি এখানে কি নিই, আমরা জানি, আমরা সবাই জানি যে এর এক্স উপাংশ এ এক্স হবে এ কস থিটা। তাহলে কোন একটা ভেক্টরের এক্স উপাংশ হবে এ কস থিটা। এখান থেকে যদি আমরা বলি কস থিটা সমান কি? এ এক্স ডিভাইডেড বাই এ ভেক্টর। এই যে এই কোণটাকে বলি, এই কোণটাকে বলি ধিক। আমরা আগেই বলেছি কোণকে ধিক বলা হয়। সাথে কে আছে? কোসাইন আছে। এই ধিকের সাথে যখন কোসাইন থাকবে তখন কি বলবো তাকে? তখন ধিক কোসাইন বলবো তাকে। ধিক মানে কোণ, ও বেবি, ধিক মানে কোণ, ধিক মানে কোণ, আর কোসাইন মানে কস। তাহলে কোণের সাথে কস থাকলে ধিক কোসাইন। তবে মাথায় রাখতে হবে এটা শুধু এক্সিসের সাথে কোণ। তাহলে এক্স এক্সিসের সাথে কোণ ধিক কোসাইন, ওয়াই এক্সিসের সাথে কোণ ধিক কোসাইন, জেড এক্সিসের সাথে কোণ ধিক কোসাইন। ধিক কোসাইন দিয়ে এটা করতে হবে। তাহলে ধিক কোসাইন কয়টা? 3টা ধিক কোসাইন আছে। কি কি একটু করে বলে দিচ্ছি। এক্স এক্সিসের সাথে হলে কস আলফা, ওয়াই এক্সিসের সাথে হলে কস বিটা, জেড এক্সিসের সাথে হলে কস গামা। যখন এক্স এক্সিসের সাথে হবে উপরে এ এক্স নিব, নিচে পুরো ভেক্টরটা নিব। যখন ওয়াই এক্সিসের সাথে হবে উপরে এ ওয়াই নিব, নিচে পুরো ভেক্টরটা নিব। জেড এক্সিসের সাথে হলে উপরে এ জেড নিব, নিচে পুরো ভেক্টর নিব। এগুলাই হচ্ছে ধিক কোসাইন। এগুলার চরম ফিলিংস আছে। যাই হোক, এবার আমরা এই ম্যাথ করব খুব দ্রুত এমসিকিউর জন্য। তাহলে কিভাবে এই ম্যাথ করা যায় বলো তো? আমাকে এক্স এক্সিসের সাথে কোণ বলেছে, তাহলে এইটাই নিব, কস আলফা সমান এক্স বাই এ। তাহলে ধিক কোসাইন দিয়ে আমরা লিখতে পারি কস আলফা সমান এ এক্স বাই এ। ভাই দেখো না, একদম সহজ। এ এক্স মানে শুধু এক্স উপাংশটা নিব। তাহলে এক্স উপাংশ কত? এক্স উপাংশ হচ্ছে 1, উপরে 1 বসবে। আর এ মানে কি? পুরো ভেক্টরটা। তো পুরো ভেক্টর এই যে 1 2 1, পুরো ভেক্টরের মান কত? 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার। আমরা জানি কোন একটা ভেক্টরের মান কীভাবে বের করতে হয়? এই যে স্থানাঙ্ক স্কোয়ার স্থানাঙ্ক স্কোয়ার স্থানাঙ্ক স্কোয়ার, অথবা আই এর পাশে যে আছে তার বর্গ, জের পাশে যে আছে তার বর্গ, কের পাশে যে আছে তার বর্গ, তারপর রুট ওভার। সেটা হচ্ছে এ ভেক্টরের মান, আর এটা হচ্ছে এক্স উপাংশ। তাহলে আমাদের পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 6 √6। এটাই হচ্ছে কস আলফা। তা আমাকে তো কস আলফা বের করতে বলে নাই, আলফা বের করতে বলেছে। সুতরাং আলফা হবে কস ইনভার্স 1/√6, কস ইনভার্স 1/√6।
এটাই হবে আলফা, এটাই হবে এক্স এক্সিসের সাথে সি এর কোণ। তাহলে যখনই ধিক কোসাইন বলবে কি করব, ধিক কোসাইন বললে কস আলফা সমান উপরে যার সাথে বলেছে যে এক্সিসের সাথে সে, আর নিচে পুরো ভেক্টর, যার সাথে বলেছে সে নিচে পুরো ভেক্টর, যার সাথে বলেছে সে নিচে পুরো ভেক্টর, তারপর কস ইনভার্স করে দিব। এটা হচ্ছে ধিক কোসাইন। তাহলে কখন ধিক কোসাইনে যাব আমরা? এক্সিসের সাথে বললে। কখন? এক্সিসের সাথে বললে। আবার 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 আমার বাচ্চারা সবচেয়ে ভালো করে এমসিকিউ সলভ করুক। আবার 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 মনে করে এবার বলেছে ওয়াই, ওয়াই দেওয়া যাবে না, বি, মনে করো বি, বি হচ্ছে 2 3 5, এটাকে বলেছে ওয়াই এক্সিসের সাথে কোণ কত, থিটা কত। তাহলে ওয়াই এক্সিস আছে, তাহলে কি দিয়ে করব? ধিক কোসাইন কস ভিটা সমান বিওয়াই ডিভাইডেড বাই ভি ভেক্টর। ওয়াই এক্সিসের সাথে বলে উপরে ওয়াই থাকবে, নিচে পুরো ভেক্টরটা থাকবে। তাহলে ওয়াই পার্ট কত? ওয়াই পার্ট হচ্ছে 3, এই যে 3 নিব আর নিচে পুরো ভেক্টরটাকে নিয়ে নিব। তাহলে ওদের স্থানাঙ্ককে বর্গ করে রুট করে দিব। এটাই অ্যান্সার হবে না, আমাকে কি করতে হবে? কস ইনভার্স করতে হবে। কস ইনভার্স 3 বাই এই নিচের, এটাই অ্যান্সার। কস ইনভার্স উপরে 3, নিচে এটা, এই যে বিওয়াই বাই বি। এটা হচ্ছে ধিক কোসাইন দিয়ে কেন করেছি, কেন? কারণ হচ্ছে ওয়াই এক্সিস বলা হয়েছে তাই। প্রশ্নে কিন্তু বলে নাই ধিক কোসাইন দিয়ে করো। আমার বিবেক কেমনে বলেছে আমাকে ধিক কোসাইন দিয়ে করো? কারণ আমি এখানে এক্সিস দেখতে পেয়েছি তাই। এক্সিস দেখতে পেলে আমার বিবেক বলে ধিক কোসাইন দিয়ে করো। এই বিবেক এটা বলবে কখন? যখন তুমি বেসিক দিয়ে পড়াশোনা করবে। এমনি নর্মালভাবে গড়গড়াই রিডিং পড়লে কিন্তু বিবেক তোমাকে বলবে না। লাস্ট ওয়ান, সর্বশেষ এমসিকিউ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। লাস্ট ওয়ানটা খুব ইম্পর্টেন্ট। এ ভেক্টর আছে 3i + 4j, বি ভেক্টর আছে 5k + 9j। এবার বলেছে এবং বি এর মধ্যবর্তী কোণ কত? তুমি বলো কোন পদ্ধতি দিয়ে করব? এক্সিস আছে? নাই। এক্সিস আছে? নাই। এক্সিস আছে? নাই। মান দেওয়া আছে? নাই। কি দেওয়া আছে? ভেক্টর ফর্মে দেওয়া আছে। কেমনে বুঝলেন ভেক্টর ফর্ম? আইওয়ালা, জেওয়ালা, কেওয়ালা, আইওয়ালা, জেওয়ালা, কেওয়ালা থাকলে ভেক্টর ফর্ম। তো ভেক্টর ফর্মে দেওয়া আছে, মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। কি দিয়ে করব? ডট গুণন দিয়ে করব। তো একমাত্র উপায় হচ্ছে ডট গুণন। আগেই বলেছি ভেক্টর ফর্মে থাকলে ডট গুণন। তাহলে চলো এবার ডট গুণন করে থাকি। তো ডট গুণন কি বলে? এ ডট বি সমান হচ্ছে উপরে কি এ বি কস, ও সরি, এ ডট বি মানি এ বি কস থিটা। তাহলে কস থিটা মানি এ ডট বি আর নিচে তাদের মান। তাহলে দেখো এ ডট বি, তাহলে এই যে এটার সাথে এটা কি করব? ডট করব। তো ডট করার একটা নিয়ম আছে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটাই। আমার সাথে সকিনার ভালোবাসা, আমি আর সকিনা মজা লুটাবো, আমরা ভালোবাসবো। আমার সাথে সকিনার ভালোবাসা, তুমি মাঝখান দিয়ে আসিও না। তাহলে আয়ের সাথে আইকে গুণ করা যায়, আয়ের সাথে জেকে গুণ করা যায় না। আইকে শুধু আই মজা লুটাতে পারে। তাহলে আয়ের সাথে আই গুণ করব, কিন্তু এখানে আয়ের সাথে আর গুণ করার কেউ নাই, তাহলে 0। কে এর সাথে কে কে গুণ করব, কে এর সাথে গুণ করার কেউ নাই, তাহলে ওইটাও 0। যে এর সাথে যে কে গুণ করব তারা আছে, তাহলে কত হয়? 4 9 36। তাহলে এভাবে আয়ের সাথে আইকে গুণ করব, যোগ করব, যে এর সাথে যে কে গুণ করব যোগ করব, কে এর সাথে কে কে গুণ করব যোগ করব, যোগ করার পর 36 আসছে। আর নিচে করব কি? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান কি হবে? আয়ের পাশে যে আছে তার বর্গ, যে পাশে যে আছে তার বর্গ, কে এর পাশে যে আছে তার বর্গ। আবার করছি বর্গ। এই এটা এ ভেক্টরের মান, এটা ভি ভেক্টরের মান। তো এইটা হচ্ছে তাদের ডট গুণফল। আমাকে এই টিটা বের করতে হবে। তাহলে কস ইনভার্স করে দিব, আর কাজ নেই, জাস্ট ও পাশে কস ইনভার্স করে দিব। তাহলে আমরা কি পাবো? কোণের মানটা পেয়ে যাব। তাহলে আমি বুঝবো কেমনে যে এটা ডট গুণন দিয়ে করতে হবে? যদি দুটা ভেক্টরকে ভেক্টর ফর্মে দেওয়া থাকে, তারপর কোণ বের করতে বলে এই ফর্মে যাব। যদি অক্ষের সাথে দেওয়া থাকে দিক কোসাইন, আর যদি শুধু মান দেওয়া থাকে তাহলে সামান্তরিক বিধি দিয়ে করব। তো এই হচ্ছে আমাদের ভেক্টর থেকে দ্বিতীয় অংশ। আগামী দিন আমরা তৃতীয় ক্লাস নেব ভেক্টরের উপরে, এবং আগামী দিন ভেক্টর ক্যালকুলাস, তারপরে আরও কিছু ব্যাপার তোমাদেরকে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।